আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউরোপ, বাড়ছে বিধিনিষেধ। 25 ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ, জেএসসি এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ হবে। দুর্গাপূজায় মমতা ব্যানার্জির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনাপোল দিয়ে প্রধানমন্ত্রীর উপহার ভারতে প্রেরণ। কার্যকরের 4 মিনিটের মাথায় আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধবিরতি ভঙ্গ, আর্টিলারি শেল ও রকেট ছুড়ে তা লঙ্ঘন করেছে আজারবাইজান, অভিযোগ আর্মেনিয়ার। আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় 12 জনের বেশি নিহত, শতাধিক হতাহত। রাজধানী ফিরোজকো এলাকায় পুলিশের প্রাদেশিক সদর দপ্তরে হামলা। ভিয়েতনামের সেনা ব্যারাকে ভূমিধসে নিহত 14 জনের বেশি, নিখোঁজ, আজ উদ্ধার কাজ চলছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কে শুকিয়ে যাওয়া নদীখাত থেকে 13,000 বছর আগের আদিম মানুষের জীবাশ্মে পায়ের ছাপ, বিজ্ঞানীদের গবেষণা চলছে। এবং এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে প্রাথমিক পর্ব থেকে বাংলাদেশের বিদায়, 9 খেলায় 11 পয়েন্ট পেয়ে দশম। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নতুন করে সংক্রমণে ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারগুলোর ফের জারিকৃত লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের কবলে পড়েছে ইউরোপের কোটি কোটি মানুষ। এক সপ্তাহের ব্যবধানে মহাদেশটিতে করোনায় সংক্রমণ 44% বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মারাত্মক উদ্বেগের বলে সতর্ক করার পর বিধিনিষেধ আরও বাড়ছে। শনিবার সন্ধ্যা থেকে প্যারিস, ফ্রান্সের বেশ কিছু শহরে 1 মাস ব্যাপী রাত্রিকালীন কারফিউ শুরু হয়েছে। রাজধানী সহ অন্যান্য এলাকায় 2 পরিবারে মিলিত হওয়া নিষিদ্ধ। ইংল্যান্ডে ইটালির সবচেয়ে জনবহুল অঞ্চলে খেলাধুলার আয়োজন বাতিল ছাড়াও নির্দিষ্ট সময় বার খোলার রাখার নির্দেশনা জারি হয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একদিনে রেকর্ড সর্বোচ্চ 32,000-এর বেশি শনাক্ত হওয়ার পর এমন পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল ফ্রান্সের জন্য। বছরের প্রথম দিকে করোনার যে সংক্রমণ ছিল তাতে লকডাউন নিষেধাজ্ঞা দিয়ে সব অচল করে দেওয়া হয়। এখনকার সংক্রমণ তাকেও ছাড়িয়েছে। শুক্রবার প্রথমবার একদিনে 4 লাখের বেশি শনাক্ত হয়েছে। নতুন সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় সরকারগুলো লকডাউন নিষেধাজ্ঞা ফের বহাল করার পথে হাঁটছে। কিন্তু অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি যে কতটা ভয়াবহ তা ইতিমধ্যে প্রত্যক্ষ করছে বিশ্ব। ফলে অনেকে সরকারের নতুন করে আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। রাজধানী অঞ্চল প্যারিস ছাড়াও ফ্রান্সের আরও 8টি শহরের বাসিন্দারা শনিবার রাত 9টা থেকে সকাল 6টার কারফিউয়ের কবলে পড়েছে। প্রতিনিয়ত সেখানে এমন হারে সংক্রমণ বাড়ছে যে অনেকে আশঙ্কা করছেন ইউরোপে এই অঞ্চল আরও একবার মহামারী করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠতে পারে। ইউরোপে মহামারী করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর একটি যুক্তরাজ্য। প্রায় 7 লাখ করোনা সংক্রমিত মানুষের মধ্যে 43,000 মারা গেছে। কিন্তু সংক্রমণ বাড়ায় সরকার বিধিনিষেধ জোরালো করে লন্ডন সহ বেশ কিছু শহরে এক পরিবারের সঙ্গে অপর পরিবারের দেখা সাক্ষাৎ নিষিদ্ধ করায় তা সমালোচনার মুখে পড়েছে। নতুন বিধিনিষেধ আরোপের কারণে 2,80,00,000 মানুষ অর্থাৎ ইংল্যান্ডের অর্ধেক জনগণ এখন কঠোর সামাজিক বিধিনিষেধের মুখে। নতুন করে সরকার যে 3 স্তরের বিধিনিষেধ আরোপ করেছে নিজেদের শহরকে সর্বোচ্চ বিধিনিষেধের আওতায় ফেলায় তাতে আপত্তি জানিয়েছেন উত্তর পশ্চিম ইংল্যান্ডের কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী বরিস জনসন স্বীকার করেছেন যে স্থানীয় পর্যায়ে বিধিনিষেধের এই নীতি বেদনাদায়ক। তবে নতুন করে যেন আবার আগের মতো লকডাউন দিয়ে সব অচল করে দিতে না হয় তাই এসব বিধিনিষেধ দেওয়া হচ্ছে। দেশটির অন্যতম অঞ্চল উত্তর আয়ারল্যান্ডে গত শুক্রবার থেকে 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রেস্তোরাঁ ও পাব। এছাড়া স্কুল ছুটির সময়সীমা আরও বাড়ানো হয়েছে। ইটালির ধনী অঞ্চল লোম্বার্ডিতে মধ্যরাতে বোর বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের শুরুর দিকে গত ফেব্রুয়ারিতে ইতালিতে যে মারাত্মক প্রকোপ দেখা দিয়েছিল তাতে সবচেয়ে বিপর্যস্ত ছিল এই অঞ্চল। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। এইচএসসি ও সমমান পরীক্ষায় সবাই অটোপাস হবে। এখন জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে।
টেকনিক্যাল কমিটির পরামর্শ নিয়ে আগামী 25 ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডগুলো থেকে এই ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি জানান, জেএসসি, জেডিসি ও এসএসসি সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি সমমানের ফলাফল প্রকাশ করা হবে। আগের দুই পরীক্ষার ফলের উপর শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। এ বিষয়ে টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুসরণ করা হবে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নভেম্বরের শুরুতে একটি গাইডলাইন তৈরি করবে। তার ভিত্তিতে ডিসেম্বরের শেষ দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। জানা গেছে, চলতি সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা মূল্যায়নে কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে 8 সদস্যের এই কমিটির সদস্যরা অটোপাস শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে 8 সদস্যের এই কমিটিতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন। তাদের পরামর্শে বিভাগ পরিবর্তনকারীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিভাগ পরিবর্তনজনিত কারণে যে সমস্যাটি হতে পারে তা ঠিক করতেও বিশেষজ্ঞ কমিটি কাজ করবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার ভারতে পাঠানো হয়। এদিন সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের উপহাই কমিশনার তৌফিক হাসান উপহারটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নতে গিয়ে তার হাতে পৌঁছে দেন। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আহসান হাবিব বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রোটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বেনাপোলে পাঠানো হয়। সেটা গ্রহণের জন্য পেট্রোপোল আগে থেকেই অবস্থান করেছিলেন কলকাতাস্থ বাংলাদেশ উপহাই কমিশনারের প্রথম সচিবের সহকারী আলম হোসেন। কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপহাই কমিশনের ডেপুটি কমিশনার BM জামাল হোসেন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছে পরে উপহার সামগ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়। নাগোর্নো কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র 4 মিনিটের মাথায় সেটি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শনিবার দিবাগত মধ্যরাত থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর করতে সমঝোতা হয়েছিল। তবে আর্মেনিয়ার দাবি, এটি কার্যকর হওয়ার মাত্র 4 মিনিটের মাথায় আর্টিলারি শেল ও রকেট ছুড়ে তা লঙ্ঘন করেছে আজারবাইজান। এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আজেরি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে শনিবার সকালে আর্মেনিয়ার ছোড়া গোলার আঘাতে আজারবাইজানের অন্তত 12 জন বেসামরিক নাগরিক নিহত হন। পরে উভয় পক্ষ চুক্তিতে সম্মত হলেও সংঘর্ষ অব্যাহত থাকে। দুদেশেই মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়, যদিও এ বিষয়ে তেমন কিছু বিস্তারিত জানানো হয়নি। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়ার প্রেসিডেন্টদের দেওয়া বিবৃতির উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগোর্নো কারাবাখ সংঘাতে মধ্যস্থতা করার জন্য ওই 3 দেশের নেতৃত্বের 1992 সালে OSCE মিনস্কো গ্রুপ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্না নাগদালিয়ানো এক টুইট বার্তায় একই রকম বার্তা দিয়েছেন। তিনি বলেন, তার দেশ যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, যিনি এর আগের সপ্তাহে হওয়া চুক্তির মধ্যস্থতা করেছিলেন, দুই দেশেরই পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের বলেছেন যে 2 দেশেরই আগের চুক্তিটির শর্ত কঠোরভাবে মেনে চলা উচিত। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। ফিরে এলাম বিরতির পর। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ঘর প্রদেশে পুলিশের সদর দপ্তরে গাড়ি বোমা হামলায় 12 জনের বেশি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। ঘর প্রদেশের রাজধানী ফিরোজকো এলাকায় পুলিশের প্রাদেশিক সদর দপ্তরে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। সংঘাতে আফগানিস্তানের অন্যান্য অঞ্চল বিধ্বস্ত হলেও পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশ তেমন সহিংসতা অতীতে দেখা যায়নি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোববার স্থানীয় সময় সকাল 11টার দিকে ঘর প্রদেশে পুলিশের সদর দপ্তরের সামনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে 12 বেসামরিক নিহত ও আরও শতাধিক আহত হয়েছেন। প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা জুমাগুল ইয়াকুবি এএফপিকে বলেছেন, বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কিছুদিন ধরে দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী তালিবানের সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। ঘর প্রদেশের সরকারের মুখপাত্র আরিফ আবির বলেন, বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। ভিয়েতনামের এক সামরিক ব্যারাকে ভূমিধসে 22 জনের বেশি সেনার নিখোঁজের খবর জানা যায়। এখন জানা যাচ্ছে এর মধ্যে 14 জনের মরদেহ উদ্ধার শুরু হয়েছে। প্রাণ হারিয়েছেন 80 জনের বেশি। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কোয়াংচি প্রদেশের নদীগুলোর পানি গত 20 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় এখন উঠেছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কে শুকিয়ে যাওয়া এক নদীখাত থেকে 13,000 বছর আগের আদিম মানুষের জীবাশ্মে পরিণত হওয়া পায়ের ছাপ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি মার্কিন নৃতাত্ত্বিকরা নিউ মেক্সিকোর ওই পার্কে এসব পায়ের ছাপ উদ্ধার করেছেন। এ নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আদিম মানুষের জীবাশ্মে পরিণত হওয়া পায়ের ছাপ উদ্ধারের ঘটনায় নৃতাত্ত্বিকরা বলেছেন, সবকটি পায়ের ছাপই পরস্পরের সঙ্গে মিলে যায় এবং পরীক্ষা করে তারা বুঝতে পেরেছেন ওই সব জীবাশ্মের মধ্যে রয়েছে পূর্ণবয়স্ক এক পুরুষ, প্রাপ্তবয়স্ক এক নারী এবং এক শিশুর পদচিহ্ন। সারফেস পায়ের ছাপের মাধ্যমে নৃতাত্ত্বিকরা যেসব আদিম মানুষ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন বলে নিশ্চিত হয়েছেন, বিজ্ঞানীরা বলেছেন আদিম পুরুষ এবং নারীর প্রতি সেকেন্ডে পদক্ষেপের গতি ছিল 1.7 মিটার। ধীরে সুস্থে হাঁটলে যা হওয়ার কথা প্রতি সেকেন্ডে 1.2 মিটার, খুব বেশি হলে তা 1.5 মিটার হতে পারে। নৃতত্ত্ববিদরা বলছেন, ওই দম্পতির পায়ের ছাপের মাঝে আচমকাই এক কোলের শিশুর পায়ের ছাপেরও দেখা মিলেছে। তাদের ধারণা, হয়তো মা ক্লান্ত হয়ে শিশুটিকে কিছুক্ষণের জন্য কোল থেকে নামিয়েছিলেন। বিজ্ঞানীদের দাবি, ফেরার পথে আর শিশুটির পায়ের ছাপ দেখা যায়নি। তারা বলছেন, সে সময়ে এই গ্রহে অসংখ্য ভয়ঙ্কর প্রাণী ছিল। হয়তো তাদের থেকে সুরক্ষার জন্য শিশুটিকে নিরাপদ কোনো আশ্রয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন তারা। সারফেস আদিম ওই বাবা মা শিশুটিকে হয়তো নিরাপদ কোনো জায়গায় লুকিয়ে রেখে আবার আগের জায়গায় ফিরে গিয়েছিলেন। তাই ফেরার পথে আর শিশুটির পায়ের ছাপ দেখা যায়নি বলেও জানান বিজ্ঞানীরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। এবার খেলার খবর। এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে প্রাথমিক পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। 9 খেলায় 11 পয়েন্ট পেয়ে দশম হয়েছে। শীর্ষ 8 দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। ওপেন বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডে বাংলাদেশ দল 2.5, 1.5 গেম পয়েন্টে জাপানকে পরাজিত করে। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার যথাক্রমে জাপানের ফিদে মাস্টার বাবা মাসাহিরো ও অটোয়া ইউটোকে পরাজিত করেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ জাপানের ক্যান্ডিডেট মাস্টার ত্রানথান্তুর সাথে ড্র করেন ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জাপানের আন্তর্জাতিক মাস্টার নেনজো রাইও সুকির কাছে হেরে যান। অষ্টম রাউন্ডে বাংলাদেশ 0 পয়েন্টে 3.5 গেম পয়েন্টে ভারতের কাছে হেরে যান। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ভারতের গ্র্যান্ডমাস্টার এসপি সেতুর রহমানের সাথে ড্র করেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ, গ্র্যান্ডমাস্টার জিয়া ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনাজউদ্দিন সাগর যথাক্রমে ভারতের বি আধিবান, সূর্যশেখর গাঙ্গুলি ও কৃষাণ শশীকিরণের কাছে হেরেছেন। নবম বা শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ 4-0 গেম পয়েন্টে শ্রীলঙ্কাকে পরাজিত করে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।